ঢাকা শহরের একটি সুনামধন্য স্কুলে পড়াশোনা করে সাদিক আর নুহা। আজ তাদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তাই তারা মহা আনন্দে বাড়ি ফিরছে। কি মজা, পরীক্ষা শেষ। যাক, ভালোই হলো, পরীক্ষাটা শেষ হয়েছে। এখন মনের আনন্দে ঘুরে বেড়াবো। তোর পরীক্ষা কেমন হয়েছে রে? আরে ভাই, কিসের পরীক্ষা, কোনো মতে দিছি। বাসায় গিয়ে শুধু টিভি দেখবো। গ্রাম থেকে আজ তাদের মামা এসেছে তাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম মামা, তুমি এসেছো? ওয়ালাইকুম আসসালাম ভাগ্নি, আমি তো কখন এসে তোমাদের জন্য অপেক্ষা করছি। মামা, এবার তো আমাদের পরীক্ষা শেষ, প্লিজ আমাদের গ্রামে নিয়ে চলো না। তোমাদেরকে গ্রামে নিয়ে যাওয়া যাবে না, গ্রামে গিয়ে তোমরা খুব দুষ্টামি করো। সারা বছর পড়ালেখা করে বার্ষিক পরীক্ষায় কিছুদিন ছুটি পাই, এখানে যদি দুষ্টামি না করি তাহলে করবো কখন? তা ঠিক, আর তোমরা তো সারাদিন খেলাধুলা করে বেড়াও। মামা প্লিজ, আমরা তোমার সব কথা মেনে চলবো, শুধু তুমি আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাও না। ঠিক আছে, তাহলে খাবার টাবার খেয়ে সবকিছু গুছিয়ে রেডি হও তোমরা। গ্রামে যাবো, খুব মজা। খাবার তো আমি নানু বাড়ি গিয়েই খাবো। আর বাবা, তুমি জানো না, পরীক্ষা শেষ হওয়ার আগেই আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম বাড়ি যাওয়ার জন্য। এরপর তাদের মামা তাদেরকে সঙ্গে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জানিস কাবিত, আমার না শহরের চেয়ে গ্রামের পরিবেশটা বেশি ভালো লাগে, কারণ ওইখানে থাকে গাছপালা, কত কিছু না। আমার কাছেও গ্রামের পরিবেশগুলো খুব সুন্দর লাগে। শহরে তো শুধু আছে রাস্তা, গাড়ি ঘোড়া, বিল্ডিং। আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর, যেখানে মিলেমিশে সবাই একসাথে বসবাস করে। সাদিক আর নুহা গাড়িতে উঠে মহা খুশি, কারণ সারা বছর পড়াশোনা করার পর গ্রামের বাড়িতে ছুটি কাটানোর মজাটাই আলাদা। সারাদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তারা গ্রামে পৌঁছেই যায়। ওদিকে তাদের গ্রামের বন্ধু ইমতিয়াজ আর কাশফিয়া মাঠে খেলাধুলা করতে থাকে। এমন সময় সাদিক আর নুহা গ্রামে এসে উপস্থিত হয়। ওই দেখ, নুহা, কাশফিয়া আর ইমতিয়াজ খেলাধুলা করতেছে। এক ইমতিয়াজ, শহর থেকে সাদিক আর নুহা মামার সাথে গ্রামে বেড়াতে এসেছে। চল আমরা তাদের সাথে গিয়ে দেখা করি। কি রে কাবির, তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে কাশফিয়া, কেমন আছিস তোরা? তোদের ছেলে কি ভালো লাগে বল? এখন তোরা এসেছিস তাই আমরা সারাদিন খুব মজা করে খেলবো। এরপর তারা সবাই একসাথে গাড়িতে করে গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয়। তাহলে কাবির বল, তোদের শহরে কি খবর? আরে বলিস না, সারাদিন স্কুল, কোচিং, প্রাইভেট, সারাদিন তো খেলারই সময় নেই। এজন্যই তো আমরা গ্রামে এসেছি, যে আমরা অনেক ঘোরাফেরা করতে পারি আর অনেক খেলাধুলা করতে পারি। তাহলে দেরি করছিস কেন? চল আমরা আমাদের গ্রামে ঘুরতে বের হই। কি খবর ভাগ্নে তোমাদের? সবাই একসাথে বসে কি প্ল্যান করছো? মামা, ওরা এতদিন পরে গ্রামে এসেছে, তাই ওদেরকে নিয়ে গিয়ে মাঠে খেলাধুলা করবো, এরপর পুরো গ্রামটা ঘুরে দেখো। যাও কাশফিয়া, ওদেরকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখো, তবে সাবধান। আমাদের গ্রামে যে জমিদার বাড়িটি রয়েছে ওর ধারে কাছেও কেউ যাবে না, মনে থাকে যেন। ঠিক আছে মামা, আমরা তোমার সব কথা মেনে চলবো। আরে বাচ্চারা, গ্রামে আসতে না আসতেই তোমরা ঘুরতে বের হয়ে যাচ্ছ। ঘরে এসে হাত মুখ ধুয়ে নাস্তা তো করে যাও। মামা, এখন খাবো না, খেললেই আমাদের পেট ভরে যাবে। মামা, ওরা তো গ্রামে খেলতে এসেছে, খাইতে আসে নাই। তাও তো ঠিক কথা, যাও তোমরা ঠিক মতো খেলাধুলা করে বাসায় ফিরে আসো। এরপর তারা সবাই একসাথে খেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইমতিয়াজ, তোদের গ্রামের পরিবেশ তো খুবই সুন্দর। জানো কাশফিয়া, আমাদের শহর কত আধুনিক, সেখানে ইন্টারনেট, কম্পিউটার সবকিছু পাওয়া যায়। তোমাদের গ্রামে তো কিছুই নেই। আচ্ছা, তোমাদের শহরে কি গ্রামের মতো সুন্দর পরিবেশ আছে? আমাদের ইন্টারনেট নাই, তাই কি হয়েছে? আমরা গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য খুব উপভোগ করতে পারি। বুঝলি ইমতিয়াজ, শহরে থাকতে থাকতে ক্রিকেট খেলাটাই ভুলে গেছি। কি বল মারিস বন্ধু, সব দিয়ে দেখি আমি আউট হয়ে যাই। একটু ভালো করে বলটা মার না। তখন ইমতিয়াজ এত জোরেই বল মারে যে বলটি সোজা সেই জমিদার বাড়িতে গিয়ে পড়ে। এমন বলই মারলি সোজা জমিদার বাড়িতে গিয়ে পড়লো। এটা কি হলো বন্ধু? এখন বল কে আনবে? আমাদের কি উচিত হবে ওখানে যাওয়ার? আর কি করার, চল সবাই মিলে বলটা নিয়ে আসি আর একটু জমিদার বাড়িটা ঘুরেও আসি। তাহলে চল সবাই মিলে জমিদার বাড়িতে যাই, সন্ধ্যার আগে কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। এরপর তারা সবাই মিলে সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। এই দেখ, জমিদার বাড়িটি কত
বড়। আল্লাহ, এত ভয়ঙ্কর এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা কি ভয়ঙ্কর বাবা। এই বাড়িতে অনেক খারাপ কিছু ঘটেছে, যা এইখানে বলা ঠিক হবে না। মামা তোদেরকে পরে বলবে। চলতে পাও চলা তোরা, তাড়াতাড়ি সর। আচ্ছা, ওই জমিদার বাড়িতে কি আছে যে আমাদের যাওয়া নিষেধ? এই ব্যাপারে না জানলেই ভালো হয়। ওই বাড়িটি অনেক বছর ধরে অভিশপ্ত। রাতের বেলা ওখান থেকে ভয়ঙ্কর রান্নার শব্দ বের হয়ে আসে। আমরা সবাই খেলে বাসায় চলে যাই। এই বেশি কিছু আমরা জানি না। থাক ভাই, আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না। কে জানে কি হয়। ওই যে আমাদের বলটা পড়ে আছে, যা ইমতিয়াজ ওই বলটা নিয়ে আস। এখানে এত কঙ্কাল কেন? এগুলো কাদের কঙ্কাল কাশফিয়া? তবে কোনো পুরনো জমিদার লোকের কঙ্কাল। নুহা, সন্ধ্যা হয়ে আসছে, চলো আমরা বাড়ি ফিরে যাই। এখানে থাকা আমাদের কোনোভাবেই ঠিক হবে না। জমিদার বাড়িতে যেহেতু চলে এসেছি, চল ভিতরটাও একটু ঘুরে আসি। প্লিজ নুহা, আমাদের সাথে একটু বাড়ি ফিরে চলো। তোমরা আসলে আসো, না হলে যাও। আমি তো ওখানে যাবই। ঠিক আছে, যেমনটাই তোমার ইচ্ছা তুমি তেমনই করো। আমি আর ইমতিয়াজ বাড়ি ফিরে গেলাম। চল কাশফিয়া, আমরা ভিতরে যেয়ে দেখি যে সত্যি কি ভূত আছে নাকি। এরপর সাদিক আর ইমতিয়াজ বাড়ি ফিরে আসলেও কাশফিয়া আর নুহা সাহস করে সেই জমিদার বাড়িতে যাওয়া শুরু করে। তুই কি বিশ্বাস করস ভূতে? বিশ্বাস তো করি, কিন্তু কখনো ভূত দেখি নাই। নুহাত, মনে হয় এখানে আসা আমাদের ঠিকই হয় না রে। আরে ভয় পাইস না, চলেই যেহেতু এসেছি তাহলে একটু দেখেই যাই বাড়িটা কেমন, আর এর ভিতরে কি সত্যি ভূত আছে নাকি। দেখ এই জায়গাটা কত ভয়ঙ্কর। বাড়িটির ভিতরে ছিল এক ভয়ঙ্কর কূপ। যখনই তারা কূপের নিকটবর্তী হয় তখন উপর থেকে একটি ভয়ঙ্কর লাশ সেই কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়। এটা দেখে তারা খুব ঘাবড়ে যায়। কে আছো আমাদের রক্ষা করা? আমরা এখানে আটকা পড়ে আছি। এমন সময় তারা দেখতে পায় সেই কূপের ভিতর থেকে একটি ভয়ঙ্কর মেঘ তাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে তাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আমার খুব ভয় লাগতেছিল নুহা। নুহা, এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। আমি চললাম। প্লিজ কাশিয়া, আমাকে রেখে যাস না, আমি তো মরেই যাব। তুই না আমার বেস্ট ফ্রেন্ড। নুহা, এখান থেকে পালিয়ে যা। আল্লাহ, আমি আর জীবনে এখানে আসবো না। প্লিজ আমাকে রক্ষা করো। আল্লাহ, আমাকে রক্ষা করো। এগুলো কি ছিল? হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি মরে যাব। কোথায় ফেসে গেলাম আমি? আর জীবনে এখানে আসবো না। তখন নুহা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কি ব্যাপার সাদিক আর ইমতিয়াজ, তোমাদেরকে না বলেছিলাম ওই জমিদার বাড়ির ধারে কাছেও যেতে না? আমাদের এলাকার লোকজনই কখনো ওদিকে যাওয়ার সাহস করে না, আর তোমরা গ্রামে এসে সেই জমিদার বাড়িতে যাওয়ার সাহস কিভাবে করতে পারলে? মামা, খেলার সময় না আমাদের বল ওই জমিদার বাড়িতে চলে যায়, তাই আমরা বল আনতে সেখানে গিয়েছিলাম। তাই আমরা খুব দ্রুত সেখান থেকে ফিরে আসি। কিন্তু নুহা সেই জমিদার বাড়িতে যাওয়ার জন্য জেদ করে। তখন আমরা নুহাকে অনেক বোঝানোর চেষ্টা করি। নুহা আমাদের কোনো কথাই শুনছিল না, তাই আমরা তাকে রেখেই চলে আসতে বাধ্য হই। কি ব্যাপার কাশফিয়া, তুমি নুহাকে সেই জমিদার বাড়িতে নিয়েও গেলে আর সেখানে একাও রেখে আসলে? এটা তোমার কোনোভাবেই উচিত হয়নি। মামা, ও জোর করে আমাকে ভিতরে নিয়ে যায়। সেখানে আমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটে যাচ্ছিল, তাই আমি নুহাকে রেখেই পালিয়ে যাই। তাই বলে তুমি তাকে একা রেখে আসবে? কি করবো, জীবন বাঁচানো তো ফরজ, ঠিক না? কি দেখো, সবাই নুহার ঘুম ভেঙে গেছে। আল্লাহ, আমি এখানে কেন? কি হয়েছিল আমার সাথে? তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন এভাবে? নুহা, তুমি গতকাল রাতে ওই জমিদার বাড়িতে অজ্ঞান হয়ে পড়েছিলে। সকালবেলা বাড়ির লোকজন সেখানে গিয়ে তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে সাথে করে নিয়ে আসে। কাল সন্ধ্যাবেলা যখন আমি কাশফিয়াকে নিয়ে জমিদার বাড়িতে ঢুকলাম, তখন উপর থেকে একটা ভয়ঙ্কর কিছু কূপের দিকে ঝাঁপ দিল। ওইটা দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কাশফিয়া এটা সহ্য না করতে পেরে আমাকে রেখে এখান থেকে পালিয়ে যায়। এরপর তোমার সাথে কি ঘটেছিল নুহা? তখন আমি ভয়ে সম্পূর্ণ কান্না করে দেই। এরপর কি হয়েছিল নুহা তোমার সাথে? এরপর আমি সেখান থেকে পালানোর চেষ্টা করতেছিলাম, এমন সময় কিছু ভয়ঙ্কর জিনিস আমার দিকে এগিয়ে আসে। আমি ভয় পেয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। তোমরা কি জানতে চাও সেই জমিদার বাড়িতে কি হয়েছিল? মামা, কি ঘটেছিল? তাহলে শোনো, আজ থেকে 50-60 বছর পূর্বে সেই বাড়িতে বসবাস করত এক জমিদার পরিবার। কিন্তু কোনো এক জাতিগত সমস্যার কারণে তারা সেই বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয়। যখন তারা চলে যাচ্ছিল তখন তারা নিজেদের এক লোককে সেই বাড়িটি দেখাশোনার জন্য রেখে দিয়ে যায়। লোকটি সারা জীবন সেই বাড়িটির দেখাশোনা করছিল, কিন্তু বৃদ্ধ বয়সে এলাকার এক মাস্তান গ্রুপ লোকটিকে হুমকি তুমকি দিতে শুরু করে যেন লোকটি তাদের কাছে বাড়িটি বিক্রি করতে বাধ্য হয়। বৃদ্ধ লোকটি কোনোভাবেই সেই জমিদার বাড়িটি ছেড়ে দিতে চাচ্ছিল না, কারণ এটি তার পূর্বপুরুষদের আমানত। তখন তারা এক জঘন্য চক্রান্ত করে। একদিন লোকটি রাতের বেলা ছাদের মধ্যে কাজ করছিল। এমন সময় তারা পিছন থেকে লোকটিকে ধাক্কা দিয়ে সেই কূপের মধ্যে ফেলে দেয়। বৃদ্ধ লোকটির সঙ্গে তার একটি মেয়েও থাকত।
থাকত। মেয়েটি তার বাবার হত্যাকাণ্ড দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা মেয়েটিকেও ছাড় দেয় না, বরং তাকেও ধাক্কা দিয়ে সেই কূপের মধ্যে ফেলে দেয়। এরপর থেকেই সেই জমিদার বাড়িটি অভিশপ্ত হয়ে যায়। তো এরপর যখনই মাস্তান লোকগুলো সেই বাড়িটি কারো কাছে বিক্রি করত এবং তারা সেই বাড়িতে প্রবেশ করত, তখনই তারা জঘন্যভাবে হত্যাকাণ্ডের শিকার হতো। এরপর থেকে কেউ আর কখনোই সেই বাড়িতে যাওয়ার সাহস পর্যন্ত করেনি। সুতরাং তোমরা যেহেতু সেই ভয়ঙ্কর বিপদ থেকে ফিরে এসেছো, তাহলে এই গ্রামে তোমাদের অবস্থান করা একদমই ঠিক হবে না। আজই সবকিছু গুছিয়ে নাও, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এরপরেই কাল বিলম্ব না করে সাদিক আর নুহা তার মামার সাথে শহরে ফিরে আসে।